সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ওসমান হাদির ওপর গুলি, নির্বাচন অফিসে আগুন, তফসিলের পরই সহিংসতায় ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মাকে মারধর করায় ছেলেকে মাটিতে অর্ধেক পুঁতে রাখলেন স্থানীয়রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র সহ 2 জন গ্রেফতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপি পুত্র নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত এবং দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে। আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা। বাংলাদেশে 2024 সালের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন। তবে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে গত অক্টোবর মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হবার কথা রয়েছে। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা ও নিবন্ধন স্থগিত হওয়ায় এই নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এদিকে ওসমান হাদির ওপর গুলি, নির্বাচন অফিসে আগুন, তফসিলের পরই সহিংসতায় ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘণ্টা পার হওয়ার আগে একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। একই দিনে গভীর রাতে দেশের 2টি জেলার উপজেলা নির্বাচন অফিসে আগুনের দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে ঢাকার বাড্ডা এলাকার একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটে। ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসেও ঘটেছে ককটেল নিক্ষেপের ঘটনা। গত বছরের অগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 1.5 বছর। এই সময়ের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া, দলবদ্ধ সহিংসতা বা মব সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যেই গত 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার 24 ঘণ্টা পার হওয়ার আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা কিংবা কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ককটেলের ঘটনায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে জরুরি বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। মারধর করায় ছেলেকে মাটিতে অর্ধেক পুঁতে রাখলেন স্থানীয়রা। গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত যুবক খলিল 30, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের নুরউদ্দিনের ছেলে। শনিবার সকালে জেলার শ্রীপুর উপজেলাধীন টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল এক এলাকায় মুদির ব্যবসা পরিচালনা করতেন। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেন খলিল। অভাবের সংসারে স্ত্রীও খলিলকে ছেড়ে চলে যান। এতে হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করতেন খলিল। শনিবার সকালে মায়ের কাছে 2000 টাকা দাবি করেন। এ সময় মা খোদেজা বেগম তা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মায়ের দিকে ইট ছুঁড়ে মারেন। সে ইটে আহত হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা খলিলকে ছাতির বাজার টেপির বাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীও খলিলের বিচার দাবি করেছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, বিষয়টি জেনেছি, মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপি পুত্র নিহত। নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক এমপি মরহুম নৌশের আলী সরকার বাদশার ছেলে মিল্টন আলী নিহত হয়েছেন। শনিবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের চিথলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিল্টন আলী ৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নৌশের আলী বাদশার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মিল্টন আলী নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চিথলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার সেকেন্দারের ছেলে শান্টু। পথে গ্রামের একটি সরু মেঠো সড়কে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ছোট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিল্টন আলীকে মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল করিম বলেন, খাদে পড়ে যাওয়ার পরপরই মিল্টন আলীর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। টানা শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে আজ। রবিবার ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। এই মামলায় ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। তবে ১৩ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৩ সেনা কর্মকর্তা। গত ৯ নভেম্বর উপস্থিত আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। ৪টি গ্রাউন্ড এনে এ অব্যাহতি চান তিনি। বেআইনি আটক, অপহরণ, নির্যাতন এই ৩টি গ্রাউন্ড বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি গ্রাউন্ড হল গুম রাখা। দুলুর শুনানি শেষে পলাতক আসামিদের হয়ে ডিসচার্জ চেয়ে আবেদন করেন আইনজীবী হাসান ইমাম, আমির হোসেন সহ অন্যান্যরা। পরে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন আদালত। ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, শাইখ মাহাদি সহ অন্যান্য প্রসিকিউটর।